আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বলবো আপনাদের খলিলুর রহমানের ইউএস সফর নিয়ে। ইউএস সফরে খলিলুর রহমানকে মোটামুটি পুরো ডোজ দিয়ে পাঠানো হয়েছে এবং একবারও কিন্তু বলা হয়নি যে আপনি গিয়ে ডক্টর ইউনূসকে এই সমস্ত কথাগুলো বলবেন। যেন ডিফ্যাক্টো মানে প্রধান উপদেষ্টা যেন খলিলুর রহমান, তাকে এমনভাবে ইউএস তাকে ট্রিট করছে। এখন প্রথমেই বলে দিই যে আমাদের ডক্টর ইউনূস অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছিলেন যে ইউএস এর কারোর সঙ্গে উনি বসবেন, কিন্তু কোনো লবিস্ট ফার্মই এই ব্যাপারে কাউকে সম্মত করতে পারেনি। কিন্তু খলিলুর রহমানকে তারা অ্যালাউ করেছে এবং তাদের যা বক্তব্য, খলিলুর রহমানকে 7টি পয়েন্ট ধরে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আগের দিন জানেন আপনারা 36 পাতার একটা নোট দেওয়া হয়েছিল তাকে, যে আপনি এই নোটটা ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনার যা বক্তব্য সেই বক্তব্য আপনি বলবেন। সেই নোটটা দিয়েছিলেন জেমস গ্রিন, যিনি ইউএস সেনেট রিপ্রেজেন্টেটিভ। খলিলুর বলেছিলেন ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এই নোটটা দেওয়ার পর কালকে যে আপনার মিটিংটা হয়েছে, সেই মিটিংটা হয়েছে, খলিলুর রহমান তো ছিলেন, আর ছিলেন পল কাপুর, সার্জিও গোর, এলসন হুকার এইচ, পলিটিক্যাল সেক্রেটারি। না, এর সম্পর্কেই বলেছিলেন যে ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এখন কি কি বলা হয়েছে পয়েন্টগুলো একটা একটা করে আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে, 1 নম্বর, ঢাকার যে আচরণ এবং ঢাকার যে ব্যবস্থাপনা, সরকার পরিচালনা, তাতে ইউএস প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনূস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। নাম্বার 2, বারবার সংকেত দেওয়া সত্ত্বেও, আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা? দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস নেননি। এবার কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে। তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন। এ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, যেটা অমার্জনীয় অপরাধ। ইউএসকে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ, যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন। এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই 3টে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং চায়না ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা, সেটাও আমি পরে আপনাদের বলছি। কি কি দিয়েছে? আপনারা বলেছিলেন যে এগুলো আগের সরকার করে গেছিল, আপনারা কিছু করেননি, কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে। এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব, এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব। তার মধ্যে কি আছে? স্ট্র্যাটেজিক্যাল কৌশল,
যে অবাধ মানে বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে, তার ফলে চায়না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে, যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না, এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে অমার্জনীয় অপরাধ। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, এর 3 নম্বর, বেজিংকে 3টি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন, যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক যে আপনার আছে, নীতি আছে, সেই নীতির পরিপন্থী। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক, এটি চায়, এবং চায় মানে সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে। তিন নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদাররা, এখানে অংশীদার বলতে ইউনূসের যে সংগঠনগুলো, জামাতি টামাতি সংগঠন, আপনার গতি সংসদের যে দল, হ্যাঁ, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি, তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল, তারা এইটার একদম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে আমাদের যে নীতি আছে, ইন্দো প্যাসিফিক নীতি, সেই আপনাদের যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্ব অন্ধ, বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে, যার থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এবং এই ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে। ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপ ঢাকায় আশ্রয়, প্রশ্রয়, মদত, অর্থায়ন, আচ্ছা, তারপর স্টেট এবং নন স্টেট অ্যাক্টরের কাজ করছে। সমস্ত সাপোর্ট ইউনূস দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনূস সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান দিচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে। ঢাকার যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, সেটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে। 5 নম্বর, এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে, এক অনিরাপদ দেশ, শহর ত্রাসে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের মানে কোনো রকম আপনার কি লিখেছে, মানদণ্ডে উপনীত হওয়া যায় না। অর্থাৎ বলছেন অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না। 6 নম্বর, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে, যা কোনো মতে বরদাস্ত করা হবে না। 16টি মানবাধিকার ইস্যু, 6 নম্বর পয়েন্ট, 16টি মানবাধিকার ইস্যু শূন্যের কোঠায় নেমে এসছে। ত্রাস ও ভীতির সঞ্চার, যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না। ঢাকার কাছে কঠিন সময় আসছে। এটা কেবল আমাদের একার কথা নয়, ঢাকা ওয়াশিংটন এবং ভারতের যৌথ
সিদ্ধান্ত। 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে সেটা তারা বারবার মনে করে দিয়েছেন। এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন, আবার পাশাপাশি মার্কো রুবিও, জেডি ভান্স তারাও আবার একটা প্যারালালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে যে ট্রাম্প ইমপিচড হবেন, ভারতকে কাট করা যাবে না, চীনকে কাট করা যাবে না, রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। কারণ আমেরিকা যা করেছে, আমাদের মালিক যা করেছেন, মালিক তো একেবারে ন্যাটোর তো গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দিয়েছেন। সেই ন্যাটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব, ন্যাটোটা নিয়ে। আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌবন্দর হচ্ছে, সামরিক নৌবন্দর। সেটা ব্যাপারেও আপনাদের বলবো নেক্সট কোন একটা ভিডিওতে। আজকে এই যে আপনারা দেখছেন যে মার্কো রুবিও একরকম কথা বলছেন, ভারতের সঙ্গে যোগাযোগ করছে, ট্রাম্প আবার ওদিকে 500% ট্যারিফ বসানোর কথা বলছেন, একেবারে দুমদাম বকে যাচ্ছেন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিনজনেই বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না, ভারতের বিরুদ্ধে কোনো রকম মুখ খুলবেন না। কিন্তু মালিক তো মালিক আবার একটা ছেড়ে দিয়েছেন, ভারত মোদীজি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমায় খুশি করতে পারেননি, তিনি এখনো ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন, তাই আমি তার উপরে 500% ট্যারিফ চাও। এতে কি হচ্ছে? ইউএস এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে, তাই আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয়। ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পাতলো। তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে, একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সাথী, আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস, ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মানে মার্কো রুবিও, জেডি ভান্স। আর এরা জানে, মার্কো রুবিও, জেডি ভান্স জানেন যে ইমপিচ হলে পরে তাহলে জেডি ভান্স হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে, যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম্প নষ্ট করেছেন সেই সম্পর্ক যাতে পুনরুদ্ধার করা যায়। তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে। এটা হলো মোদ্দা ব্যাপার। তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে ইউনূস সম্পর্কে কোনো রকম মন্তব্য করা হয়নি। শুধু বলা হয়েছে ইউনূস, ওদের খলিলুরকে বলে দেওয়া হয়েছে যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে, যদি না হয় তাহলে ডক্টর ইউনূসকে, সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদারগণ, তাদেরকে চরম শাস্তি পেতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয়। কারণ যা হচ্ছে ইউনূসের কিন্তু খাল খিঁচে দেবে, এইটুকু বলা যায়। ভারতও খিঁচবে, আমেরিকাও খিঁচবে। যদি ভারত তুলে না আনে তাহলে এবারে আমেরিকা তুলে নিয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেস ইউজ করতে দেবে, যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো, আমার বেসে নামাও, নয়ডায় নামাও, নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও, গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে এসো। তাহলে ভারত ঢুকলো না, পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না, যে বসিয়েছিল ইউনূসকে বসিয়েছিল ইউএস এসে, নেভি সিল এসে বুটস অন গ্রাউন্ডস করে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে। আর এটা ইউএস এর কাছে কোনো সমস্যাই নয়। এটা পৃথিবী একবার দেখে নিয়েছে, ট্রাম্প দেখিয়ে দিয়েছে। ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডি ভান্স এই কারবারটি করতে চলেছেন। এটা হচ্ছে, আমি কালকে বলেছিলাম রেড সিগন্যাল, অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, আমায় লিখেছেন গ্রিন সিগন্যাল।
তো যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বও জানে না, তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে, বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী। ফলে রেড সিগন্যাল না সবুজ সিগন্যাল, এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যে এত কৌতূহল ছিল যে খলিলুর কি বার্তা দিয়ে এলেন, খলিলুর একটা সাংঘাতিক বার্তা নিয়ে এলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে কোনো একটা বড় রকমের অ্যাকশন নিতে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে। এটি হলো মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আমি সকালবেলাতে আপনাদের আরেকটা খবর দেবো, সেটা হচ্ছে এই যে নৌবাহিনী নৌ বন্দর একটা তৈরি হবে, সেটা কারা কারা ব্যবহার করবে, কারা তৈরি করবে, কত টাকা খরচা পড়বে, কত দিন লাগবে, সে ব্যাপারে ডিটেল দেবো। আর এই নৌবন্দরটা শুরু হচ্ছে যেটা, সেটা বঙ্গোপসাগরে একটা স্বাধীন জায়গায়, মানে দ্বীপ তৈরি করে সেখানে করা হবে কৃত্রিমভাবে, এবং সেখানে 24টা আপনার থাকবে, প্ল্যাটফর্ম থাকবে 24টা। সেখানে কার কার নৌবাহিনীর জাহাজ থাকবে, তাদের কি কাজ হবে, এবং সেটা হবে সেন্ট মার্টিনের অদূরে, খুব একটা দূরে হবে না। ফলে বঙ্গোপসাগরে তাদের একটা উপস্থিতি হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। ধন্যবাদ। আজ ঐতিহাসিক 10 জানুয়ারি। এই দিন 1972 সালে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি প্রথমে লন্ডন গিয়েছিলেন, পরে লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি এই দিন ঢাকায় ফেরেন। আজকে শ্রদ্ধার সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি, তাকে স্মরণ করছি। আমি আজকে অনেকক্ষণ অপেক্ষা করেছি আপনাদের কিছু খবর দেব, এখনো সেই খবরগুলো পাইনি, কিন্তু কিছু আউটলাইন পেয়েছি, তো ভাবলাম আজকে আমি দেই। বাকি খবরটা আমি যদি পাই আমি আশা করি কালকে দেব। তো সেই খবরটা মূলত আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করছেন এবং আজকে তার প্লেনে ওঠার কথা, 12 তারিখে ঢাকায় ফিরবেন। তো তিনি মিটিং করেছেন আমেরিকার বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন তিনি অনেকগুলো মিটিং করেছেন। এর মধ্যে আবার বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও ডক্টর খলিল উপস্থিত ছিলেন। এই মিটিংয়ের, এই সফরের ডিটেলস আমার পাওয়ার কথা, কিছু আমি আগে আপনাদের পরশুদিন হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে আমি যত রাতই হোক আশা করি পাবো। আমি যতটুক পেয়েছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। যে এই মিটিংগুলোতে মূলত ডক্টর খলিলুর রহমান যে মিটিংয়ে যান, এখানে তাকে প্রচুর প্রশ্ন করা হয় এবং তিনি মোটামুটি এক ধরনের একজন আসামির কাঠগড়া যেভাবে দাঁড়ায় সেভাবেই তিনি এই প্রশ্ন উত্তরগুলো দেন। ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসের নানান কার্যকলাপে বিরক্ত। এখানে খেয়াল রাখবেন যে আমেরিকান যত স্বার্থ, আমেরিকা কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি কমানোর নামে আমাদের অতিরিক্ত দামে গম গছায় দিছে, এলএনজি যে নিয়ে দেশে হাহাকার চলতেছে, যে এলএনজি 900 টাকায় সিলিন্ডার পাওয়া যেত শেখ হাসিনার আমলে, এখন সেটা 3000 টাকায়ও পাওয়া যায় না। আপনি টাকা নিলেও সেটা পাবেন না, একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। এবং এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত এই পিটার হাস যে কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, সেই কোম্পানির জানুয়ারি থেকে এলএনজি সাপ্লাই করার কথা ছিল। শেখ হাসিনার সরকার এক একটা এলএনজি কিনতে $9 বা $10 দিয়ে, সেটা এখন 14+ মার্কিন ডলার দাম। তারপরেও এই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল, পিটার হাসের কোম্পানি সেটা সাপ্লাই দিতে পারেনি। সো দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে মানে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি ডক্টর ইউনূসকে কেন বলেন না। তো মার্কিন প্রশাসনের লোকজন বলেছে যে ডক্টর ইউনূসের সাথে কথা বলা যায় না, হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। এবং ট্রাম্প প্রশাসনের লোকজন কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব একটা কথা বলেন না। তো যে আলোচনাগুলো হয়েছে, প্রথমত একটা আলোচনা হয়েছে যে গাজায়, আপনারা জানেন যে ট্রাম্প একটা প্রস্তাব করেছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সেখানে
রিক্রুট করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যেমন বিভিন্ন দেশে যায়, কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে, সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে থাকবে, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। সেই ফোর্সে পাকিস্তানকে যোগ দেওয়ার জন্য ট্রাম্প অনুরোধ করেছিল, তো বাংলাদেশকেও যোগ দেওয়ার জন্য বলেছে, এবং পাকিস্তান বাংলাদেশকে অনেকখানি প্রভাবিত করেছে। সেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা সদস্যরা যাবেন। সেই ফোর্সের কাজ কি হবে? স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষা কাজ হবে। গাজার যে পুনর্গঠন, সেখানে তারা হেল্প করবে। জনগণের জীবনযাপন স্বাভাবিক করার ব্যাপারে তারা হেল্প করবে। সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীরা আছে তাদের নিরস্ত্রীকরণে কাজ করবে। একটু খোলামেলাভাবে বললে হলো যে এই বাহিনীটি হামাসের বিরুদ্ধেও কাজ করবে বলে আমরা ধারণা করছি। যদিও এদের টার্মস অফ রেফারেন্স, কর্মপরিধি এগুলো এখনো সবই অস্পষ্ট, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে। সো বাংলাদেশের এই অংশগ্রহণ নিয়ে মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া হবে সেটা এখনো নিশ্চিত না। সুতরাং এই মুহূর্তে একটা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে, এবং সেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর খলিলকে এটা বলা হয়েছে। খলিল এটা এগ্রি করেছে যে বাংলাদেশ ফোর্স পাঠাবে। ডক্টর খলিলকে তিনি প্রথম দিন বৃহস্পতিবার মূলত ট্যারিফ কমানোর জন্য আলোচনা করছিলেন। তো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ট্যারিফ কমানোর সম্ভাবনা খুব কম, বাট দে টুক এ নোট অফ ইট। কিন্তু সেই সময় ডক্টর খলিলের হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 5,146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর খলিলের কাছে দেওয়া হয়েছে। ডক্টর খলিলের সাথে মূলত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা অংশ যে এই যে সেন্ট মার্টিন নিয়ে আমরা অনেক কথা শুনেছি। সেন্ট মার্টিনের একটা অংশ যেটা 0.5 কিলোমিটারের চেয়ে একটু বেশি, সেইটা আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়া হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের একটা অংশ থাকবে রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ধারণা করা হচ্ছে সেই অংশটাই আমেরিকানদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা কি ফর্মে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রেস উইং এর সুবাদে কিংবা আমেরিকান যে বাংলাদেশ এম্বাসি আছে সেটার সুবাদে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে প্রেস রিলিজে যে কন্টেন্টগুলো আছে সেটা আমাদের এরশাদের স্বৈরাচারী প্রেস নোটের কথা মনে করিয়ে দেয়। ডক্টর খলিলের সাথে কি আলোচনা হয়েছে, তিনি কি কি ফেস করেছেন, তার অধিকাংশ বিষয়ের কোনো রিফ্লেকশন নাই, বরং মন গড়া তথ্যে ভরপুর ওই প্রেস রিলিজ। তো ওই প্রেস রিলিজকে আমরা অবিশ্বাস করতে পারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আবারও প্রেসার করা হয়েছে, এবং এই যে নবনিযুক্ত রাষ্ট্রদূত উনি বাংলাদেশে পথে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেও গেছেন কিংবা যাবেন। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। নির্বাচন হবে কি না এটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না। আমি যখন এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছি, আমাকে বলা হয়েছে নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে একটা পক্ষ চাইছে যে কোনোভাবেই নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই অনিশ্চয়তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন, এবং এছাড়াও আরো কিছু তৎপরতার কথা আমরা শুনছি যে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছে এই সরকার চালাতে, এবং সে আওয়ামী লীগকে নিয়ে বা ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছে না, সুতরাং আন্তর্জাতিক একটা মহল এখন চাইছে ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে, এবং ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে
সেটা নিয়ে এখন বাংলাদেশে কাজ চলছে। কয়েকজনকে প্রধান উপদেষ্টা হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা রাজি হয়নি। এখন একজন অনেক সিনিয়র একজন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ তার কথা শোনা যাচ্ছে। আর অনেকেই বলছেন যে ডক্টর খলিল প্রধান উপদেষ্টা হবেন। তো ডক্টর খলিল এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি হয়তো পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন এবং সেই উপদেষ্টা পরিষদে আরো কারা কারা থাকবেন সেগুলো নিয়েও বাংলাদেশে কাজ চলছে। তবে প্রধান উপদেষ্টা হয়তো অন্য কেউ হবে। ডক্টর হোসেইন জিল্লুরের নাম শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর হোসেইন জিল্লুরের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সুস্পষ্ট আপত্তি থাকায় তার নামটিও বাদ গেছে। সো এখন ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটি নিয়ে একদিকে যেমন তৎপরতা চলছে, আবার যে কোনোভাবেই হোক একটা নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূসদের পক্ষ থেকে আরেকটা তৎপরতা চলতে। তো সেই অবস্থায় আমরা এখনো সেই অনিশ্চয়তায় দুলছি এবং আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কোন দিকে বাংলাদেশ যায়। এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার উত্তরবঙ্গে একটা সফরসূচি ঘোষণা করেছিলেন এবং মৌলানা ভাসানীর কবরে যেতে চেয়েছিলেন, রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করতে যেতে চেয়েছিলেন। এরকম তার কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এই কর্মসূচিটা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন কেন তারেক রহমানকে এই সফর বাতিল করবার জন্য অনুরোধ করলো সেটি খোঁজ নিয়ে আমরা জানলাম যে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যেভাবে সরকারি প্রোটোকল দেয়া হচ্ছে সেটি নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে অন্তরায়, এবং পুরা সরকারি মেকানিজম এসএসএফ সব তারেক রহমানকে সার্ভিস দিচ্ছে এবং সেই রাজনৈতিক দলটি মনে করছে যে ইট ইজ নট ফেয়ার। তো তারা তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপি তারেক রহমানকে অনুরোধ করেছে এই সফর বাতিল করবার জন্য, এবং সারপ্রাইজিংলি তারেক রহমান তার সফর বাতিল করেছেন। সো এইটা নিয়েও বিএনপির ভেতরে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে, এবং এটা যেহেতু নির্বাচনী সফর ছিল না সেহেতু তারেক রহমান এই সফরে যেতে পারতেন বলে অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একদম মানে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে আসছে। সো লেটস ওয়েট অ্যান্ড সি, উই মে হ্যাভ সাম গুড নিউজ।